বন্যা পরিস্থিতির আরো খবর জানবো দর্শক। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন আছেন আমাদের সঙ্গে। সুজন, আমরা নোয়াখালীতে দেখছি যে পানিতে তলিয়ে গেছে আসলে পুরো এলাকা। আপনি আমাদেরকে জানাবেন যে উদ্ধার কাজে সাহায্য সহযোগিতা বন্যার্তরা কতটুকু পাচ্ছেন এবং পর্যাপ্ত ত্রাণের চেয়েও কিন্তু উদ্ধার কাজটা বেশি জরুরি হয়ে পড়েছে, সে বিষয়ে জানাবেন। লিনিয়া বলছিলেন যে বন্যার্তদের কথা আসলে যে আপনাকে যদি বলতে হয় টানা বর্ষণের কারণে নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এরপরে যখন ফেনী মুহুরী নদীর পানি থেকে এবং ফেনী ছোট নদীর পানি উপচে পড়ার কারণে ওই দিক থেকে পানি প্রবাহিত হয়ে নোয়াখালীতে প্রবেশ করায় এটি আসলে বন্যায় রূপ নিয়েছে। তো এই বন্যার রূপ গতকালকে একটা প্রকট আকর ধারণ করেছে। একই সাথে মুষলধারে বৃষ্টির কারণেও পানি নেমে না যাওয়ার কারণে এই বন্যা একটা স্থায়ী মতো রূপ নিয়েছে। তো আমি সকাল থেকে নোয়াখালীর অনেক এলাকা ঘুরেছি, অনেক নোয়াখালী পৌরসভার অনেক ওয়ার্ডে গিয়েছি। আসলে সেটি দেখা গেছে যে প্রতিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বা জেলা শহরের প্রতিটি সড়কে এইভাবে পানির নিচে তলিয়ে রয়েছে, অনেক বাসাবাড়ি পানির নিচে রয়েছে। আসলে যারা জনসাধারণ অভিযোগ করে বলছে যে পানি নামার কোনো জায়গা না থাকায় বা পানি নামার গতি স্লথ থাকায় এই পানি জমে রয়েছে। একই সাথে তারা অভিযোগ করে বলেছেন যে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের খবর নিতে যায়নি অথবা কোনো ত্রাণ সামগ্রী তারা পায়নি। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি, তারা জানিয়েছে যে আসলে ঘরের ভিতরে পানি প্রবেশ করার কারণে এবং বসত বাড়ির ভিতরে এমনকি শোয়ার রুমও পানি প্রবেশ করার কারণে তারা বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। তো আশ্রয় কেন্দ্রে এমন কিছু শ্রেণী পেশার মানুষই এসেছেন আসলে তারা লজ্জায় না পারছেন বলতে বা লজ্জায় না পারছেন তারা হাত পাততে। তারা অভিযোগ করে জানিয়েছেন যে কিছু ব্যক্তি বা কিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাওয়া গেল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার তাদেরকে সহযোগিতা করা হয়নি বা প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তা তাদের খবর নেননি। তবে জেলা প্রশাসন সূত্রে আমি যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত নারী পুরুষ এবং শিশু মিলে 75,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। একই সাথে তারা জানিয়েছেন যে 88টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে যারা বানবাসী মানুষের সেবার জন্য। তো একটু আগে আরেকটি তথ্য পেয়েছি লিনিয়া, সেটি হচ্ছে যে ত্রাণ সামগ্রীর যে গাড়ি ঢাকা থেকে নোয়াখালী এসে পৌঁছেছে। তো জেলা প্রশাসন বলছে যে কিছুক্ষণের ভিতরেই এই ত্রাণ সামগ্রীগুলো আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে এবং বানবাসী মানুষের মাঝে সেগুলো বিলিয়ে দেওয়া হবে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। আমরা এই বিষয়ে আরো জানবো। ভোলায় যাচ্ছে, সেখানে আছেন সহকর্মী ছোটন। এর আগে কিন্তু আপনি জানিয়েছিলেন বন্যা পরিস্থিতি সম্পর্কে, এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, যে অবস্থা ভোলার উপকূলের আজকে সকাল নাগাদ যে জোয়ারটি উঠেছে এবং যেটি মেঘনার পানি বিপদসীমার উপরই প্রবাহিত হয়েছে এবং সেটি গত 24 ঘন্টায় ছিল 71 সেন্টিমিটার এবং তজুমউদ্দিন পয়েন্টে যেটি ছিল 85 সেন্টিমিটার বিপদসীমার উপরে। অর্থাৎ এসব কারণে কিন্তু যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বাঁধের বাইরে নির্মাঞ্চল রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে থাকে এবং দ্বিতীয় দফা কিন্তু বিকেল 3টা থেকে 4টার মধ্যেও কিন্তু আবারও উপকূল প্লাবিত হবে এবং জোয়ারটি এসে। তবে এতটুকু বলা যায় পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি আমাদেরকে বলছিল যে ভারতের যে পানির ঢল সেটির প্রভাব এখন পর্যন্ত ভোলা উপকূলে পুরোপুরি পড়েনি। তবে এখন যে অবস্থা, যে পূর্ণিমার প্রভাব এবং লঘু চাপের প্রভাব, এই দুটি কারণে কিন্তু মেঘনার পানি বৃদ্ধি পেয়েছে এবং যেগুলো বিপদসীমার উপরই প্রভাবিত হচ্ছে এবং যে কারণে উপকূলের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। পানিবন্দী অবস্থায় তাদের দিন কাটাতে হচ্ছে এবং তারা বলছিলেন যে আসলে এই যে পানি ওঠানামা করার কারণে তাদের যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে এবং বিভিন্ন রকম পানিবাহিত রোগের যে প্রকোপ সেটিও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এমনটি বলা হয়েছে। তো ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাদেরকে বলছিলেন যে অবস্থা বিরাজমান সেটি তারা মনিটরিং করছেন এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদেরও কিন্তু নির্দেশনা দিয়েছেন এই পরিস্থিতি যদি স্থায়ী বন্যার যে
প্রবণতা সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এছাড়া তাদের যে প্রস্তুতি, বিশেষ করে মেডিকেল টিম এবং যে খাদ্য সহায়তা, সেটি কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এবং তিনি বলছিলেন যে পরিস্থিতি বলা যায় এখন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি যদি আরো স্থায়ী বন্যার প্রবণতা বেড়ে গেলেই তারা কিন্তু যে উদ্ধার কার্যক্রম আর যে ত্রাণ সহায়তা এবং এগুলো কিন্তু তারা শুরু করবেন। জেলা প্রশাসক এটি কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং এই যে পানির যে অবস্থা, পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে হয়তো আগামী 2-3 দিনে পানি নেমে যেতে পারে, তবে ভারতের যে পানির প্রভাব সেটি এলে কিন্তু এই বন্যা পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করার আশঙ্কাও কিন্তু তারা করছিল। তো এ ছিল আমার কাছে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা, তিনি জানাচ্ছিলেন ভোলার বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। দর্শক, আমরা রাঙামাটিতে যাব, সেখানকার বন্যার পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদেরকে জানাবেন মিশু মল্লিক সহকর্মী। মিশু, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি আমাদেরকে জানাবেন যে রাঙামাটিতে পানিবন্দীরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? লিনিয়া, গতকাল সন্ধ্যা থেকে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় আসলে বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার ফলে বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। রাঙামাটির গত 6 দিন রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় 20টিরও অধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পানিবন্দী ছিল। তো গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি একেবারেই হয়নি এবং বৃষ্টি না হওয়ার কারণে আসলে বন্যার পানি নামতে শুরু করেছে। এবং আজ সকালবেলা আমরা যেটা জানতে পেরেছি যে সূর্য উঠেছে এবং বন্যার পানি আসলে ধীরে ধীরে নামছে। আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এবং আসলে উপজেলার অনেকগুলো যেসব গ্রাম প্লাবিত হয়েছিল সব গ্রাম থেকে পানি নেমে না গেলেও কিছু কিছু গ্রাম থেকে আসলে পানি নেমে গেছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া যে সকল মানুষ ছিলেন তারা কিছু কিছু মানুষ আসলে ফিরতে শুরু করেছেন। তিনি বলছিলেন যে বাঘাইছড়িতে মোট 55টি আশ্রয় কেন্দ্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা খুলেছিলেন এবং 27টি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় গ্রহণ করেছিল এবং এখনো পর্যন্ত প্রায় 2000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা থেকে খাদ্য এবং বিশুদ্ধ পানি প্রদান করা হচ্ছে। লিনিয়া, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি আসলে অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে সিম্বল অফ রাঙামাটি খ্যাত যে ঝুলন্ত সেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেই ঝুলন্ত সেতু আসলে আজ সকাল থেকে হ্রদের পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। গতকাল আমরা যেটি জানতে পেরেছি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে, গতকাল বিকেল পর্যন্ত সেতুর নিচে 21 ইঞ্চি নিচে পানি ছিল, কিন্তু গতকাল রাতে এবং আজ সকাল থেকে আসলে পানি বাড়তে শুরু করায় বর্তমানে ব্রিজের পাটাতন 6 ইঞ্চি পানির নিচে চলে গেছে এবং এই পানি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। হয়তো দুপুরের মধ্যে থেকে ব্রিজ পুরোটা ডুবে যাবে। আমরা কথা বলেছিলাম আসলে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে যেহেতু আসলে ব্রিজ এখন হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে, সে কারণে আসলে পর্যটকদের এখন আর এলাও করা হবে না। পর্যটকদের ব্রিজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে বর্তমানে কাপ্তাই হ্রদে 105.84 মিনস সি লেভেল পানি রয়েছে। কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা হচ্ছে 109 মিনস সি লেভেল। যদি হ্রদের পানি 108 মিনস সি লেভেলে পৌঁছে যায় তখনই তারা কাপ্তাই হ্রদের স্লুইস গেট গুলো আসলে খুলতে শুরু করবেন। তো রাঙামাটি এবং রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। লিনিয়া। মিশু মল্লিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু মল্লিক, তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।